রিপোর্ট পজিটিভ আসায় ঠাম্মির কুকীর্তি ধরা পড়ল দ্রোণের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঠাম্মিকে। ঠাম্মির এই অবস্থা দেখে ভীষণই কান্নাকাটি করতে থাকে সুনয়নী, অন্তরা। তখনই সুনয়নী বলে, আমি ভাবতে পারছি না আমার মায়ের এই অবস্থা। আমার মা এত টাকা খরচা করে দ্রোণকে ডাক্তারি পড়িয়েছে, আর সেই দ্রোণ আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্টেও আসলো না ঠাম্মির কাছে। শোনো অন্তরা, শোনো, তোমার ওই ছেলেকে না ত্যায্য পুত্র করে দেওয়া উচিত তোমার অনেক আগেই, কিন্তু তুমি সেটা করছো না। তুমি জানো না ওই ছেলে কত দূর পর্যন্ত যাচ্ছে তার বউয়ের জন্য, কিন্তু আমার মা সে কি অন্যায় করেছে? তাকে একবার দেখতেও পর্যন্ত আসলো না। এতটা এতটা চেঞ্জ হয়ে গেল দ্রোণ। অন্তরা বুঝতে পারে সবটা আর বলে, দিদি দিদি তুমি একটু শান্ত হও। তখনই সুনয়নী বলে, কি করে শান্ত হব বলো অন্তরা, কি করে শান্ত হব? আজকে আমার মায়ের এই অবস্থা দেখে আমি যে একদমই শান্ত হতে পারছি না। আমার তো রাগ হচ্ছে দ্রোণের ওপর, যে দ্রোণ শেষ পর্যন্ত এতটা বাড়াবাড়ি করেছে। আমি পারছি না, বিশ্বাস করো। অন্তরা বলে, দ্রোণ আসবে, দ্রোণকে যে আসতেই হবে। এর মধ্যেই দ্রোণ তখন চিনির সাথে কথা বলতে থাকে। চিনি বলে, ছোট মালিক, সবাই আপনার জন্য হসপিটালে অপেক্ষা করছে। আপনি যদি না যান তাহলে ব্যাপারটা অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনি প্লিজ যান, আমি বলছি আপনি যান। কিন্তু দ্রোণ তখন বলে, চিনি আমি যাব না ঠাম্মির কাছে। ঠাম্মির সবটাই পরিকল্পিতভাবে এসব ঘটাচ্ছে, তুমি বুঝতে পারছো না? তাহলে তুমি আমাকে কেন জোর করছো? চিনি তখন বলে, জোর করছি কারণ আছে ছোট মালিক, কারণ এইভাবে ঠাম্মি বিছানায় শুয়ে থাকবে, আপনি যাবেন না, এটা নিয়ে মাও খুব কষ্ট পাবে। আপনি যান ছোট মালিক, আপনি যান। এরপরেই দ্রোণ তখন বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো আমি যাচ্ছি, আমার আর কিছু তো করারও নেই। এর মধ্যেই শিল্পী আর মৌলি চলে এসেছে। শিল্পী আর মৌলি কথা বলতে থাকে। মৌলি তখন বলে, দাদা ভাই, তোর কিন্তু একবার হলেও ঠাম্মির কাছে যাওয়া উচিত, আমার সেটাই মনে হয়। তখনই শিল্পী বলে, সেটাই তো, দিম্মা এত কষ্ট করে দাদাভাইকে মানুষ করিয়েছে, আর তারপর আজকে এই সমস্ত দিনও দেখতে হচ্ছে। আচ্ছা চিনি, তুমি কি কিচ্ছু বোঝো না? চিনি তখন বলে, আমি তো বুঝি গো, আমি তো সেই জন্যই বারবার করে বলছি, কিন্তু ছোট মালিক যেতে চাইছিল না, কিন্তু এখন যাবে। এরপরে চিনি বলে, তবে হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই, আমি জানি আমি এখন একটা গেস করতে পারছি, আর সেটা হচ্ছে এই সময় ঠাম্মির স্মৃতিশক্তি চলে যাবে। ঠাম্মির স্মৃতিশক্তি চলে যাবে আগে থেকেই চিনি বলে দিয়েছে। এটা শুনে সুতীর্থ অবাক হয়ে যায় আর বলে, সর্বনাশ, এই মেয়েটা কি করে জানলো যে মায়ের স্মৃতিশক্তি চলে যাবে? এই কথাটা দ্রোণ যদি বিশ্বাস করে নেয় তাহলে তো মায়ের উপরে কোনো দয়া মায়াই হবে না দ্রোণের। এই চিনি বলে মেয়েটা না বারবার শুধু আমাদেরকে হারিয়ে দিচ্ছে আর দ্রোণের মন জয় করে নিচ্ছে। এটা বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না, তাহলেই বিপদ বাড়বে। এর মধ্যেই দ্রোণকে ফোন করেছে ডক্টর মুখার্জি আর বলে, স্যার, একটা খারাপ খবর দেওয়ার আছে। ম্যাডামের কর্তামার জ্ঞান তো ফিরেছে, কিন্তু উনি কাউকে চিনতে পারছেন। আমার মনে হয় ওনার স্মৃতি চলে গেছে। দ্রোণ এটা শোনার পর জাস্ট চমকে যায় আর বলে, জানতাম এমন কিছুই হবে, ঠিক আছে আপনি রাখুন। এরপরেই দ্রোণ বলে, চিনি তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে, ঠাম্মির স্মৃতি চলে গেছে। চিনি তখন বলে, আমি বললাম না যে ঠাম্মি এখন না চেনার ভানি করবে, এটা বোঝাই গেছে। শিল্পী আর মৌলি অবাক হয়ে যায় আর বলে, কিন্তু তুমি কি করে জানলে? তখন চিনি বলে, এটা আমি জানি বলেই তোমাদেরকে আগেই বলেছিলাম। সুতীর্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল। এরপর দ্রোণ ঠিক করে হসপিটালে যাবে। দ্রোণ বেরোতেই সুতীর্থকে দেখে চমকে যায় আর সুতীর্থ বলে, আমি তোমার কাছেই আসছিলাম হাত জোর করে বলতে, তুমি কি মায়ের কাছে যাবে? দ্রোণ তখন বলে, কিন্তু আমার তো কোনোভাবেই মনে হয়নি যে তুমি আমার কাছে এসেছিলে। আমার তো মনে হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে আমাদের কথা শুনছিলে। কি বাবা, আমি ঠিক কথা বললাম তো? সুতীর্থ বলে, আমার না তোমাকে আর কিছু বলার নেই, বিশ্বাস করো। তুমি যেই বাড়াবাড়িটা করছো সেটা আমি আর সহ্য করতে পারছি না। এদিকে ঠাম্মির তো জ্ঞান ফিরে এসেছে, সবাই মিলে ঠাম্মির দেখাশোনা করতে থাকে। আর তখনই অন্তরা বলে, মা আপনি ঠিক আছেন তো? এখনো কি আপনার কষ্ট হচ্ছে মা, বলুন না। তখন ঠাম্মি বলতে থাকে, কে? তোমাকে তো ঠিক চিনলাম না। সুনয়নী বুঝতে পারে গন্ডগোল একটা হচ্ছে, মায়ের হয়তো স্মৃতিটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা কি করে হতে পারে, বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে দেখা যায় ছোটকা বুঝতে পারে আর বলে, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। হেমাঙ্গিনী চৌধুরীকে আমি খুব ভালো মতন চিনি, পুরোটাই নাটক করছে, আর এটা বোঝাই যাচ্ছে। অন্তরা বলে, মায়ের স্মৃতি চলে গেছে, তার মানে মাথার পেছন দিকে আঘাত লেগেছে বলেই হয়তো এমনটা হয়েছে। অন্যদিকে চিনি বলে, মৌরি দিদি, শিল্পী দিদি, আমি খুব ভালো মতন জানি কর্তামা কি করতে পারে আর কি পারে না। তোমরা আমাকে শুধু শুধু ভুল বুঝছিলে, এমনকি স্যারকেও। তোমরা স্যারকে ভুল বুঝো না গো, স্যার কিন্তু ঠিকই বলেছে। কর্তামার বাঁচতে গেলে এখন একটাই ওষুধ, সেটা হচ্ছে স্মৃতিশক্তি চলে যাওয়াটা। সেটাই আমি জানতাম, আজ সেই বেশ করেই বলেছি, ব্যাস এটুকুই।
এরপরে ওরা দুজনে বেরিয়ে যায়। চিনি তখন মনে মনে ভাবে গানের খাতার লাইনগুলো অন্য রকমের ছিল, আর সেই লাইনগুলো কেমন যেন একটু অন্যরকম। আমার মন বলছে ওই লাইনগুলো যদি ভালো করে পড়ে একটা সমাধান বার করতে পারি তাহলে অনেক কিছু তথ্য পাবো। আমাকে প্রথমেই যেই কাজটা করতে হবে, এই গানের লাইনগুলো অন্য একটা খাতায় লিখে ফেলতে হবে ঝট করে, তাহলেই কোনো একটা কারসাজি করতে পারবো। আর যে আমার মাকে এইভাবে কষ্ট দিয়েছে, বাবাকে সরিয়ে দিয়েছে দূরে, তাকে আমি ক্ষমা করব না। এর মধ্যেই দ্রোণ তো হসপিটালে পৌঁছে গেছে, আর দ্রোণ সেখানে গিয়ে কথা বলতে থাকে ডাক্তারদের সাথে। তখনই চলে এসেছে অন্তরা আর বলে, দ্রোণ তোর এই আসার সময় হলো? তোর ঠাম্মির কি অবস্থা হয়েছে? কখন থেকে আমরা তোর ঠাম্মিকে নিয়ে চিন্তায় রয়েছি, আর তুই এই দিন দেখাচ্ছিস শেষ পর্যন্ত আমাকে? আমি তো বুঝতেই পারছি না তুই চিনির ওপর এতটা ভরসা করতে পারছিস, আর তোর ঠাম্মি সে কি অন্যায় করেছে বল? চুপ করে থাকিস না, চুপ করে থাকলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে না। দ্রোণ তখন বলে, দেখো মা, এই ঝামেলাগুলো করো না, আমার আর ভালো লাগছে না, আমার না বিরক্ত লেগে যাচ্ছে। আমি যেটা জানি সেটা তুমি জানো না, আর তুমি যেটা জানো সেটা আমিও জানি। এর মধ্যেই সুতীর্থ বলে, ব্যাস এখানে এসেও শুরু করলি ঝামেলা? তোর আসার কি দরকার ছিল? তুই যদি এখানে এসে ঝামেলা করবি ভেবে থাকিস, তাহলে তো তোর আসার কোনো দরকার ছিল না। এর মধ্যেই সুতীর্থ বলে, অন্তরা ওকে ছেড়ে দাও, ওর যা ইচ্ছা করুক। এর মধ্যেই ঠাম্মি ডাক্তারদের সাথে কথা বলতে থাকে আর বলে, আমার নাতিকে এমন করে সবটা বোঝাবে যেন ও বিশ্বাস করতে বাধ্য হয় যে আমার স্মৃতি নষ্ট হয়ে গেছে, আমার স্মৃতি চলে গেছে, আর এই কাজটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। পারবে তো? ডাক্তারবাবুরা বলে, কি বলছেন কর্তামা, এইটুকু কাজ করতে পারবো না তো কি করতে পারলাম? আপনার দয়ায় খেয়ে পড়ে এতদিন বেঁচে আছি, আর আপনার দেওয়া এই কাজটা যদি করতে না পারি তাহলে তো আমরা পুরোটাই বৃথা, ব্যর্থ হয়ে গেলাম, তাই না? এর মধ্যেই চিনি আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে লাইনগুলো লেখার চেষ্টা করে। তখনই চলে এসেছে বড় মা আর বলে, চিনি তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কাজ বাজ কিন্তু আমরা বুঝতে পারছি না। চিনি তখন বলে, কেন, আমি কি কিছু করেছি? আমি যা বলেছি সেটা তো সবাই জানে। আর তখনই বড় মা বলে, তোমার কি মনে হয় হেমের সত্যি মাথা ফেটে গেছে? তখনই চিনির মনে হয়, আর চিনি বলে যে হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। চিনি সবাইকে সবটা বলতে চায় না। বড় মা তখন বলে, কিন্তু আমার কিন্তু সে কথা মনে হচ্ছে না। এর মধ্যেই দ্রোণ কথা বলতে থাকে সুতীর্থর সাথে আর এটাই বলে, বাবা, ঠাম্মির যে স্মৃতি চলে গেছে না, এখন একদিকে ভালোই হয়েছে, কারণ ঠাম্মিকে বাঁচতে গেলে স্মৃতিশক্তি চলে গেছে, এই অ্যাক্টিংটা করে যেতে হবে, বুঝতে পেরেছো? না হলে ঠাম্মি বাঁচতে পারবে না। এর মধ্যেই ডাক্তারবাবুদের সাথে সমস্ত কথা সেরে নিয়েছে ঠাম্মি। ডাক্তারবাবুদের স্পষ্টভাবে জানিয়ে দেয় দ্রোণকে সবটা জানাতে যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে হেমাঙ্গিনী চৌধুরী। এরপর ডাক্তারবাবুরা এসে দ্রোণকে এই কথাই জানায়। দ্রোণ তখন বলে, ডাক্তাররা জানাচ্ছে জানা, কিন্তু ঠাম্মির রিপোর্টগুলো আমি নিজে করাবো, আর ঠাম্মির রিপোর্ট যদি একবার পজিটিভ আসে তাহলে তো ঠাম্মির কুকীর্তি সবার সামনে ধরা পড়ে যাবে। ঠাম্মি, সত্যি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। চিনিকে মার দিতে, চিনিকে জব্দ করতে তুমি এমনভাবে উঠে পড়ে লেগেছো যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিথ্যে কথা বলছো, ভাবতেও কেমন একটা অবাক লাগে।